চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে এ পর্বে আমরা আলোচনা করব গোটা চণ্ডীমঙ্গল কাব্যের ইতিহাসে সবচেয়ে ধুরন্ধর, ভণ্ড, খল চরিত্র ভালুদত্ত চরিত্রটি সম্পর্কে। গোটা চণ্ডীমঙ্গল কাব্যে যে অসংখ্য চরিত্রের সমাবেশ ঘটেছে, নায়ক কালকেতু এবং নায়িকা ফুল্লরার পাশাপাশি যে সমস্ত পার্শ্ব চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এ কাব্যে, সেই সমস্ত পার্শ্ব চরিত্রের মধ্যে একটি অন্যতম চরিত্র হল ভালুদত্ত। এই চরিত্রটিও কবির অসাধারণ সৃষ্টি নৈপুণ্যে শ্রেষ্ঠত্বের আসন অধিকার করে নিয়েছে, পাঠকের মনে জায়গা করে নিয়েছে বলা যায়। চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে এই ভালুদত্তের সঙ্গে আমাদের প্রথম পরিচয় যখন হয়, তখনই আমরা তাকে এক ঝলকেই চিনে নিতে পারি, এক পলকেই বুঝে নিতে পারি চরিত্রটির গুণাগুণ, বৈশিষ্ট্য। আসলেই কলিঙ্গ রাজ্যের প্রজা এই ভালুদত্ত প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে বন্ধু বুলান মণ্ডলের সহযোগিতায়, বুলান মণ্ডলের হাত ধরে কালকেতুর সদ্য প্রতিষ্ঠিত, দেবী চণ্ডীর কৃপায় কালকেতুর সদ্য প্রতিষ্ঠিত গুজরাট রাজ্যে এসে উপস্থিত হয়, উপনীত হয়। বাক সর্বস্ব অর্থাৎ কথায় পটু, কথায় যাকে হারানো যায় না, পরশ্রী কাতর, যে পরের ভালো দেখতে পারে না, সেই নাটকীয় আগমনকে ভালুদত্তের এ কাব্যে নাটকীয় আগমনকে, আবির্ভাবকে কবি মুকুন্দ চক্রবর্তী অত্যন্ত দক্ষতার সঙ্গে পাঠকের সামনে তুলে ধরেছেন। কবি বলেছেন, ভেট লইয়া কাঁচকলা পশ্চাতে ভাড়ুর শালা, আগে ভালুদত্তের পয়ান, ভালে ফোটা মহাদম্ভ, ছেঁড়া ধুতি কোচালম্ব, শ্রবণে কলম খরসান। এই বর্ণনা থেকে, কবির এই পংক্তিগুলি থেকে বোঝা যায়, সহজেই আমরা জানতে পারি যে ভালুদত্ত আসলে কেমন নির্লজ্জ, কিভাবে নিজের আসন সুরক্ষিত করে রাখতে হয় সেটা তার জানা। বর্তমান সমাজের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মতো, যেসব নেতারা তাদের কাজ হাসিল করার জন্য মন্ত্রীদের কাছে, আমলাদের কাছে নানা রকম উপঢৌকন নিয়ে যায়, ঘুষ নিয়ে যায় এবং একা একা একান্তে নিরালায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে,
ঠিক সেই মতো সেই বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে দরিদ্র কলিঙ্গ প্রজাদের সঙ্গে, সকলের সঙ্গে বা একত্রে এই ভালুদত্ত রাজসভায় আসে না, কালকেতুর সামনে আসে না। রাজা কালকেতুর কাছে আসে পৃথকভাবে, আলাদা উপঢৌকন নিয়ে, অর্থাৎ ঘুষ নিয়ে। এই ভালুদত্তের ছিন্ন অর্থাৎ ছেঁড়া বস্ত্র হওয়া সত্ত্বেও তার কোচার বাহার ব্যাপক। আবার লেখাপড়া না জানলেও, লেখার ক্ষমতা না থাকলেও, কলম ব্যবহারের উপযোগী না হলেও তার কানে এক কলম গুজে কালকেতুর সামনে দেখা করার মধ্যে তাকে বুদ্ধিজীবী রূপে প্রকাশের চেষ্টায় প্রতীয়মান হয়। সে এইসব নানা রকম উপঢৌকন নিয়ে, কানে কলম গুজে, তারপরে ছেঁড়া ধুতি হওয়া সত্ত্বেও বিশাল কোচার বাহার করে কালকেতুকে বোঝাতে চেয়েছে যে সে একজন বুদ্ধিজীবী মানুষ, সে খুব ভালো লোক, সে খুব গুণী মানুষ। তাই তাকে যেন খুব একটা উচ্চ পদ দেওয়া হয়। সেজন্য কালকেতু বা রাজার মন জয় করার জন্য তার এই রূপ ব্যবহার। আসলে ভালু একটা ভাঁড় বা ভণ্ড চরিত্র, খল চরিত্র, বিষ চরিত্র। রাজা কালকেতু এই ভালুকে মোড়লি করার অধিকার না দিলেও সে নিজেই নব্য প্রতিষ্ঠিত গুজরাট রাজ্যে এসে গায়ে মানে না আপনি মোড়ল হয়ে বসে। বিভিন্ন প্রজাদের উপর কর্তৃত্ব ফলায়। এমনকি হাটে গিয়ে হাটুরিয়াদের উপর, অর্থাৎ যারা মালপত্র কেনাবেচা করতে আসে, তাদের উপর নিত্য অত্যাচার করে, উৎপীড়ন করে, নিপীড়ন করে। যেটা কবির ভাষায় বলা যায়, পসরা লুটিয়া ভাড়ু ভরয়ে চুপড়ি, যত দ্রব্য লয় তার নাহি দেয় করি। অর্থাৎ ভালুদত্ত ইচ্ছামতো হাটে গিয়ে যারা মালপত্র বিক্রি করতে আসে তাদের সেই বিকৃত মাল ইচ্ছামতো তার ঝুড়িতে ভরে, নিজের প্রয়োজন মতো তার ঝুড়িতে ভরে নেয়, কিন্তু তাদের কোনো পয়সা দেয় না, টাকা দেয় না। শুধু তাই নয়, যদি কেউ হাটুয়া অর্থাৎ খাজনা দিতে অস্বীকার করে, ভালুদত্ত তাদেরকে চুল ধরে ঘাড়ে কিল লাথি মারে। এ থেকে বোঝা যায় যে এই ভালুদত্ত কতটা নিষ্ঠুর, কতটা কপট এবং অসৎ মানুষ ছিলেন। এভাবে প্রজাপীড়নের দায়ে রাজা কালকেতু যখন ভালুর মণ্ডলী কেড়ে নিয়েছে, তাকে অপমান করেছে, তখনই এই ভালুদত্তের আসল রূপ বেরিয়ে পড়ে। তার মধ্যে বেরিয়ে পড়ে কালকেতুর প্রতি প্রতিহিংসার ছটা, প্রতিহিংসার রূপ, প্রতিবাদী রূপ। এবং সেই দৃষ্টিকোণ থেকে ভালুদত্ত রাজা কালকেতুকে পর্যন্ত শাসিয়ে বলেছে, যেটা কবির ভাষায় এরকম, হরিদত্তের বেটা হই জয়দত্তের নাতি, হাটে লইয়া বেচাইব বীরের ঘোড়া হাতি। ভালুদত্ত যে কি জিনিস সেটা এই উক্তি থেকেই আমরা বুঝে নিতে পারি। সামান্য একজন ভালুদত্ত, সামান্য একজন প্রজা, যে 3 মিনিট 30 সেকেন্ড। 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 3 মিনিট 30 সেকে
সবে অন্য রাজ্য থেকে কালকেতুর গুজরাট রাজ্যে এসেছে, সেই নব প্রজা, নতুন প্রজা হয়ে কালকেতুকে শাসিয়ে বলছে যে আমি যদি হরিদত্তের বেটা হই, অর্থাৎ হরিদত্ত যদি আমার ঠাকুরদা হয়, ভুল বললাম, হরিদত্ত যদি আমার পিতা হয় আর জয়দত্ত যদি আমার ঠাকুরদা হয়, তাহলে আমি তোমাকে, তোমার মতো রাজা কালকেতুকে আমি দেখে নেব, এবং তুমি যেমন পূর্বে, অর্থাৎ কালকেতু যে পূর্বে একজন শিকারী ছিলেন এবং তার স্ত্রী ফুল্লরা যে হাটে হাটে মাংস বিক্রি করে বেড়াতো, ঠিক সেই পূর্বের অবস্থায় কালকেতুকে ফিরিয়ে দেবে ভানুদত্ত। এভাবেই তাকে শাসিয়েছে। আরো বলছে, তবে সুশাসিত হবে গুজরাট ধরা, পুনর্বার হাটে মাংস বেচিবে ফুল্লরা। সেই শাসানোর রেশ ধরেই আবার বলছে যে তোমাকে যদি আবার পূর্বের মতো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, তবেই এই গুজরাট রাজ্য শান্ত হবে, সুশাসন ফিরে আসবে এই গুজরাট রাজ্যে, আর তোমার স্ত্রী ফুল্লরাকে আবার আমি পূর্বের মতো মাংস বিক্রি করতে পাঠাবো। এইরকম ভাবে শাসিয়েছে। এমনই একটা ভণ্ড চরিত্র, দুশ্চরিত্র ভানুদত্ত। এবং নানা রকম ভাবে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে সে পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্যের সঙ্গে, কলিঙ্গ রাজ্যের রাজার সঙ্গে কালকেতুর যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, এবং দ্বিতীয় যুদ্ধে কালকেতুকে ধরিয়েও দিয়েছে এই ভানুদত্ত। তো ভালুর এইসব ষড়যন্ত্রে শেষ পর্যন্ত দ্বিতীয় যুদ্ধে কালকেতু পরাজিত হয় এবং কলিঙ্গ রাজের দ্বারা কারারুদ্ধ হন। তবে শেষ পর্যন্ত দেবী চণ্ডীর কৃপায় কালকেতু মুক্তি পায়, এবং এই মুক্তি পাওয়ার পরেই ভানুদত্ত পুনরায় আবার নানা রকম ভেট নিয়ে সেই কালকেতুর কাছে হাজির হয়েছে, এবং কালকেতুর কাছে হাজির হয়ে সে নির্লজ্জের মতো পুরোপুরি মিথ্যা ভাষণ দিয়েছে এবং বলেছে, খুড়া তুমি হইলে বন্দী, অনুক্ষণ আমি কান্দি, বহু আমার নাই খাই ভাত। ভানুদত্ত যে কতটা অসৎ, কতটা ভণ্ড, এই উক্তি থেকেও কিছুটা আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি, বুঝে নিতে পারি। কারণ একসময় আমরা জেনেছি যে ভানুদত্তের জন্যেই কালকেতুর সঙ্গে কলিঙ্গ রাজ্যের যুদ্ধ বাধে এবং কালকেতু পরাজিত হয়, এবং এই ভানুদত্তের জন্যই কালকেতু ধরা পড়ে। সেই ভানুদত্ত এই পর্বে এসে আবার বলছে যে তোমাকে বন্দি করলে, কালকেতুকে বন্দি করলে, যখনই বন্দি করেছে সেখান থেকে আমি কেঁদে কেঁদে মরছি, এবং আমার বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত উঠে গিয়েছে তোমার চিন্তায়। ফলে এই সমস্ত বর্ণনায়, এই সমস্ত ছল চাতুরিতে ভানুদত্তের এইসব কপট বাক্যে স্পষ্ট হয়ে বোঝা যায় যে ধূর্ততাই ভানুদত্তের প্রধানতম মূলধন, কপটতাই তার প্রধান গুণ। আর এই মূলধনকে হাতিয়ার করে সে আলোচ্য কাব্যে, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যে উচ্চাভিলাষের জুয়া খেলে গেছে নিয়মিতভাবে। তাই আখেটিক খণ্ডের শেষ অংশে গিয়ে ভানুদত্তের শাস্তির বর্ণনা পাঠক মহলকে অল্পের জন্য হলেও তৃপ্তি দান করে। সাধারণত আমরা জানি বিভিন্ন সিনেমা, থিয়েটার, নাটকে
যখন নায়ক নায়িকারা খলনায়কের দ্বারা আক্রান্ত হয়, খলনায়ক যখন নায়ক নায়িকাকে নির্মমভাবে অত্যাচার করে, তখন আমরা ভীষণ রেগে যাই। আমরা যারা সিনেমা নাটকের সঙ্গে একাকার হয়ে যাই দেখতে দেখতে, তখন আমরা খলনায়কের উপর ভীষণভাবে ক্ষেপে উঠি। আর শেষ পর্বে গিয়ে যখন দেখি যে উল্টো ব্যাপার ঘটে, নায়ক তখন এই খল চরিত্রদের ভীষণভাবে অত্যাচার করে এবং শেষ পর্যন্ত হয়তো মরণও হয়, মৃত্যুবরণও করে খলনায়করা। তো তখন যেন আমরা একটু তৃপ্তি পাই, একটু আনন্দ পাই মনের অজান্তেই। এখানেও ঠিক তেমনি কাব্যের শেষে ভানুদত্তকে যখন শাস্তি দিয়েছে রাজা কালকেতু, তখন আমরা দর্শকরা যেন আনন্দে আত্মহারা হয়ে উঠি, আমরা যেন একটু স্বস্তি পাই, একটু তৃপ্তি পাই। ঠিক তেমনি ভাবে রাজা কালকেতুর নির্দেশে ভণ্ড ভানুদত্তকে অশ্বমূত্রে মাথা ভিজিয়ে, মাথা কামিয়ে, দুই গালে চুনকালি মাখিয়ে কালকেতু সমস্ত শহরে ঘুরিয়েছে। তবে আশ্চর্যের বিষয় এই যে এই সর্বহারা ভানুদত্তের মধ্যে তখনও পর্যন্ত কোনো ট্র্যাজিক বেদনা আমরা দেখতে পাই না। তার মধ্যে কোনো ট্র্যাজিক বেদনা নেই। তার যেই পরিণতি, তার পরিণতির জন্য তার কোনো দুঃখ নেই, অনুশোচনা নেই। এমনই একটি চরিত্র এই ভানুদত্ত। আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, বাংলা সাহিত্যে এই ভানুদত্ত চরিত্রের দোসর বা জুড়ি বিশেষ নেই বলে আমার ধারণা। তবে তার সঙ্গে, ভানুদত্তের সঙ্গে 19 শতকের সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল গ্রন্থের একটি চরিত্র, যে চরিত্রটার নাম ঠক চাচা, এই ঠক চাচার মিল রয়েছে বলে আমার ধারণা। ভানুদত্তের সঙ্গে এই আলালের ঘরের দুলাল গ্রন্থের ঠক চাচা চরিত্রটির মিল রয়েছে। এই ঠক চাচারও কাজ হচ্ছে মানুষকে ঠকানো, মানুষকে ঠকানোই তার কাজ। সে কারণে এই ঠক চাচার সঙ্গে ভানুদত্তকে আমরা যেন একটু কোথাও যেন সাদৃশ্য আছে বলে আমাদের মনে হয়। এরা দুজন যেন একে অপরের মাস্তুতো ভাই। যদিও কাব্যের মধ্যে, বিশাল কাব্যের মধ্যে ভানুদত্ত চরিত্রটির স্বল্প উপস্থিতি, তথাপি এই স্বল্প উপস্থিতিতেই কবি মুকুন্দ চক্রবর্তীর অসাধারণ সৃষ্টি নৈপুণ্যে চরিত্রটি পাঠক মহলের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলা যায়। চরিত্রটি অমরত্ব লাভ করেছে। যাই হোক, আজকের আলোচনা, এ পর্বের আলোচনা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।